নমস্কার, আমি ঋতব্রত। আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্ব আমরা শুরু করব একটি ফেসবুক পোস্ট দিয়ে। সেই পোস্টটি করেছে কে? সেই পোস্টটি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি একটা ম্যাপ পোস্ট করেছে, বাংলাদেশের ম্যাপ। সেই ম্যাপে কি আছে? সেই ম্যাপে দেখা যাচ্ছে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ। এর সাথে তিনি একটা মহামূল্যবান লেখাও লিখেছে। সেই লেখাটিতে তিনি লিখেছেন যে সেভেন সিস্টার্সের সাথে ভারতের অন্যান্য অংশে এত কালচারাল ডিফারেন্স রয়েছে এবং সেভেন সিস্টার্সের সাথে নাকি বাংলাদেশের কালচার মিলে যায়। সেই জন্য সেভেন সিস্টার সহ পশ্চিমবঙ্গ যতদিন না পর্যন্ত বাংলাদেশের আওতায় আসবে ততদিন পর্যন্ত নাকি এই আন্দোলন চলবে। তো এরকম একটা মহামূল্যবান লেখা তিনি লিখেছেন। এমনই মহামূল্যবান লেখা তিনি লিখেছেন যে তার নিজের দেশের ভেতর থেকেই এর বিরুদ্ধে সমালোচনা শুরু হয় এবং নানা রকম চাপের কাছে নতি স্বীকার করে 2 ঘন্টার মধ্যে তাকে এই পোস্টটি ডিলিট করতে হয়। কিন্তু আমাদের সবার ধন্যবাদ দেওয়া উচিত এই মাহফুজ আলমকে। তার কারণ সে সত্যি কথা লিখে ফেলেছে। একটা যে অপদার্থ সরকার বাংলাদেশে স্থাপিত হয়েছে, যাদের নেতৃত্বে বাংলাদেশে সীমাহীন অরাজকতা চলছে এবং হিন্দুদের ওপর সীমাহীন অত্যাচার চলছে, সেরকম একটা অপদার্থ সরকারের একজন উপদেষ্টা দেখিয়ে দিয়েছে যে এই সরকারের আসল উদ্দেশ্য কি এবং এই যে জুলাই বিপ্লব হলো তার আসল উদ্দেশ্য কি ছিল। সেই আসল উদ্দেশ্যটি সবার সামনে, বিশ্বের সবার সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য তার একটা প্রশংসা অবশ্যই প্রাপ্য এবং আমরা সেই প্রশংসা তাকে জানাচ্ছি। সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশের অংশ হয়ে যাবে। মানুষের একটা হয় সাহস, আরেকটা হয় দুঃসাহস, তারপর আসে পাগলাম। মোটামুটি এরা যে রকমের কথাবার্তা বলছে তাতে করে মনে হয় মাথাটা একেবারেই বিগড়ে গেছে এবং স্থায়ীভাবেই বিগড়ে গেছে। বাংলাদেশ নাকি ভারতের এই সেভেন সিস্টার্স রাজ্যগুলো পশ্চিমবঙ্গ সহ আরো 7টি রাজ্য নাকি তারা দখল করবে। মানে সামরিক শক্তির তো একটা তুলনা টানা উচিত এই সমস্ত কথা বলবার আগে। একজন মেজর কয়েকদিন আগে বলে বসলেন যে কলকাতা 4 দিনের মধ্যে দখল হবে এবং 18 কোটি বাংলাদেশি নাকি তাদের সাথে যুদ্ধে নামবে। 18 কোটি নামতে পারে, ভারতের 150 কোটিকে তারা চোখে দেখছে না। তো আমি কোনো প্ররোচনামূলক কথাবার্তা এখানে বলতে চাই না, সেটা শোভনও নয়, সেটা আমাদের স্ট্যান্ডার্ডের সাথেও মেলে না, সেজন্য সেগুলো বলছি না। কিন্তু যেটা বলছি যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে এমন দায়িত্বজ্ঞানহীন কথা কি করে বলতে পারে পাবলিকলি, এবং একই সাথে এরকম একটা দায়িত্বজ্ঞানহীন পোস্ট কি করে করতে পারে, সেটা নিয়েই কিন্তু একটা বিতর্ক থেকে যাচ্ছে। নাকি তারা আড়ালে আবডালে তাদের মূল উদ্দেশ্যকে মাঝে মাঝে তুলে আনছে, এটাও একটা প্ল্যানের অংশ। মাহফুজ আলম অ্যাকচুয়ালি কে? মাহফুজ আলম একজন ছাত্র নেতা, এমনই ছাত্র নেতা যিনি 2015-16 সালে কলেজ থেকে ড্রপ হয়ে যায়, কিন্তু তারপরও তিনি ছাত্র নেতা। তিনি খবরে আসেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর এবং ইউনিস যখন বলেন যে এই মাহফুজ আলমই হচ্ছে মূল মাস্টার মাইন্ড শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করবার জন্য, এবং জুলাই বিপ্লবের নাকি একটা অন্যতম অংশ সে এই মাহফুজ আলম। তিনি নাকি অনেক প্ল্যান করেছেন সাকসেসফুলি, যেগুলো এক্সিকিউটও হয়েছে, এবং তার প্রতিদান স্বরূপ তাকে একটা উপদেষ্টা পদ দেওয়া হয়েছে। তিনি ঠিক কোন বিষয়ের উপদেষ্টা সেটা আমার জানা নেই। বলা হয় যে তিনি সব ডিপার্টমেন্টের কাছেই নাক গলান এবং ইউনিসের পর নাকি তার ক্ষমতাই সব থেকে বেশি। তো এরকম মাহফুজ আলম নাকি আমেরিকায় বসে শেখ হাসিনাকে কিভাবে উৎখাত করা যায় তার জন্য প্ল্যান করেছিলেন, এবং সেখানে নাকি বিল ক্লিন্টনও উপস্থিত ছিলেন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। অর্থাৎ বোঝা যাচ্ছে এই সমস্ত কথাবার্তা থেকে পরিষ্কার যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রাগটা ছিল সাধারণ মানুষের দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন, এবং শেখ হাসিনা সরকারের কিছু জায়গায় স্বেচ্ছাচারিতা ছিল, এবং স্বাভাবিকভাবে এতদিন সরকারে আছে তার মধ্যে ভোট ঠিকঠাক করে হতে দেয়নি, গণতন্ত্রকে অনেক জায়গায় খুন করা হয়েছে, সাধারণ মানুষকে অত্যাচার করা হয়েছে, একটা প্রহসন চলছিল বাংলাদেশে, সেই কথা
অস্বীকার করে কোনো লাভ নেই, কিন্তু শেখ হাসিনাকে উৎখাত করে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা কিন্তু কখনোই এই আন্দোলনের উৎস ছিল না। যদি সেটাই হতো তবে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আজকের মতো হতো না। আর দ্বিতীয় কথা, যদি কোনো অভ্যুত্থান কোনো একটি নির্বাচিত সরকারকে ফেলে দেয়, তারপর কি হওয়া উচিত? তারপর আবার একটা ভোট হওয়া উচিত এবং একটি নিরপেক্ষ সরকার সেখানে প্রতিষ্ঠা করা উচিত। কিন্তু আমরা কি দেখলাম, শেখ হাসিনা যেই মুহূর্তে দেশ থেকে বেরিয়ে গেলেন, সংখ্যালঘুদের ওপর প্রবল নিপীড়ন অত্যাচার শুরু হলো, খুনোখুনি শুরু হলো, অরাজকতা সৃষ্টি হলো গোটা বাংলাদেশ জুড়ে। পুলিশকে দেখলাম মেরে ঝুলিয়ে রেখেছে। বঙ্গবন্ধু যে দেশটাকে স্বাধীন করলো, বাংলাদেশ যার জন্য তৈরি হয়েছে, সেই বঙ্গবন্ধুর মূর্তি দেখলাম ভেঙে ফেলা হচ্ছে। এবং তার সাথে কি দেখা গেল, র্যাডিকাল ইসলামিস্ট, মৌলবাদীরা, সন্ত্রাসবাদীরা সব বাইরে বেরিয়ে এসেছে এবং তারা গোটা দেশ জুড়ে একটা মৌলবাদী আচার আচরণ লাগু করবার চেষ্টা করে যাচ্ছে। এবং যেখানেই তারা দেখছে যে সংখ্যালঘুদের একটু দাপট রয়েছে, সেখানেই তারা আরো বেগে আঘাত করছে, আরো অত্যাচার করছে। অর্থাৎ এই যে একটা আন্দোলন জুলাই মাসে সংগঠিত হয়েছিল এবং প্রাথমিক অবস্থায় এই আন্দোলন সবার প্রশংসা কুড়িয়েছিল, ভারত থেকেও অনেকে তার প্রশংসা করেছিল এবং ভারত থেকেও অনেকে বলেছিলেন যে শেখ হাসিনা সরকার স্বেচ্ছাচারী সরকার এবং তার পরিবর্তন হওয়া উচিত, এবারও তিনি ভোট করতে দেননি, সেহেতু এই বিপ্লবের পক্ষেই তারা থাকবে। কিন্তু পরবর্তীকালে যেটা হলো তাতে দেখা যাচ্ছে এই গোটাটাই প্রি প্ল্যান্ড। শেখ হাসিনা সরকারকে উৎখাত করে বাংলাদেশে একটি নিরপেক্ষ শান্তিকামী সরকার প্রতিষ্ঠা করা কখনোই এই শক্তির উদ্দেশ্য ছিল না। এই শক্তির উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে পরিণত করা, বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দাও এবং বাংলাদেশে যে উন্নতি হচ্ছিল, যে প্রোগ্রেশন হচ্ছিল, সেটাকে আরো 100 বছর পিছিয়ে দাও। এবং সেই উদ্দেশ্যেই তারা কাজ করেছে। সেই কারণেই ভারত আজ তাদের চক্ষুশূল, ভারত আজ তাদের শত্রু। একটা কমেন্ট করার আগে একজন উপদেষ্টার, যিনি একটি ইম্পর্টেন্ট পোর্টফোলিও হোল্ড করেন, তার একটা মিনিমাম দায়িত্ব জ্ঞান সবাই থাকবে, এটা সবাই প্রত্যাশা করে। সামরিক শক্তির কথা তো বাদই দিলাম, বাংলাদেশ ভারতের 7 সিস্টার্স দখল করবে, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? তার পাশের বাড়ির লোক এটা বিশ্বাস করে? এটা সম্ভব কখনো? ভারতের সামরিক শক্তির সাথে বাংলাদেশের সামরিক শক্তির কোনো তুলনা হয়? আমি কোনো প্ররোচনামূলক কথা এখানে বলতে চাই না এবং সেজন্যই বলছিলাম। এক মেজর কদিন আগে দেখলাম বলেছে, প্রাক্তন মেজর, যে 4 দিনের মধ্যে কলকাতা দখল হবে। তাদের নাকি 18 কোটি মানুষ রয়েছে, ভারতের মানুষের সংখ্যা 150 কোটি। এই সমস্ত কথা বলা উচিত নয়, শোভনও নয়, ওই জন্য বলছি না। কারণ এটা আমার দেশ আমাকে শেখায়নি যে অন্য কোনো দেশকে আক্রমণ করব বা অন্য কোনো দেশের মানুষকে ছোট করব, এটা হয় না। বাংলাদেশে প্রচুর মেধাবী মানুষ আছে, শান্তিকামী মানুষ আছে। একটা কথা মনে হয় যে বাংলাদেশের ভেতর দুটো বাংলাদেশ আছে, একটা শেখ মুজিবরের বাংলাদেশ আর একটা মৌলবাদীদের বাংলাদেশ। এখন যেটা হয়েছে, মৌলবাদীদের বাংলাদেশের হাতেই সব ক্ষমতা চলে গেছে। শেখ হাসিনা, যিনি পিতা বঙ্গবন্ধু, সেই শেখ মুজিবরের বাংলাদেশ এখন আর নেই। যারা শেখ মুজিবরের মতো আদর্শকে এখনো অনুকরণ করেন, এখনো ফলো করেন, এখনো তাকে মেনে চলেন, তারা এখন সবাই ঘরে ঢুকে আছে। এখন গোটা বাংলাদেশ জুড়ে রাজত্ব চালাচ্ছে কারা? মৌলবাদীরা, মূলত মৌলবাদীরা। এবং এই কারণে যে সমস্ত পাওয়ার বাংলাদেশে আনলিশ হয়েছে, সেটা শুধু বাংলাদেশের পক্ষে বিপজ্জনক না, সমস্ত প্রতিবেশী দেশের পক্ষেই বিপজ্জনক। এবং সেই জন্যই ভারতকে কূটনৈতিক চাল চালতে হবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে মাহফুজ আলম বলে যে লোকটি, সে যে বলেছে যে ভারতে কালচারাল ডিফারেন্স রয়েছে 7 সিস্টার্সের সাথে নর্থ ইন্ডিয়ার, প্রত্যেক 50 থেকে 100 কিলোমিটারে ভারতে কালচার বদলে যায়, ভাষা বদলে যায়, রুচি বদলে যায়, সব কিছু বদলে যায়, কিন্তু তাও সবাই একসাথে থাকে। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কি করে মেনটেন করতে হয় ভারতবাসী সেটা জানে এবং সেটাই ভারতের মূল শক্তি
সেটাই প্রত্যেকটা ভারতবাসীর মূল শক্তি। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজি। আমরা কখনো ভাবি না যে এর পপুলেশন এত পার্সেন্ট আছে, সেটাকে 1%-এ নামিয়ে আনো। সেটা আমাদের রুচি নয়, সেভাবে ভারত 1947 সাল থেকে চলেনি। আরেকটা দেশ ভারতের সাথে স্বাধীন হয়েছিল, পাকিস্তান। সেই পাকিস্তান কিভাবে চলেছে সবাই জানে। মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলার পর যেভাবে হিন্দু নিধন যজ্ঞে তারা মেতে উঠেছিল, এবং তারা যেভাবে ভারতের সাথে শত্রুতাকেই তাদের একমাত্র কূটনীতি বলে মেনে নিয়েছিল, তাদের আজকে কি করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমার নিজের ঘরে চাল নেই, আমি প্রতিবেশীর খুদ বার করছি, আমি প্রতিবেশীর সমালোচনা করছি, আমি প্রতিবেশীকে আক্রমণ করার কথা ভাবছি। এভাবে আর যাই হোক নিজে উন্নত হওয়া যায় না। পাকিস্তানের কি অবস্থা হয়েছে আমরা সবাই জানি। ভারতবর্ষ পাকিস্তান একই সাথে স্বাধীনতা অর্জন করেছিল। ভারতবর্ষ কোথায় পৌঁছে গেছে, পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে, একটা ব্যাংক্রাফট কান্ট্রিতে পরিণত হয়েছে। এবং বাংলাদেশ, পূর্ব পাকিস্তান তখন যেটা ছিল আর কি, তারাও তো পাকিস্তানের এই অত্যাচারের বিরুদ্ধে কথা বলেই আলাদা হয়েছে। তারাও তো নির্দিষ্ট কিছু ইস্যুর ভিত্তিতে আলাদা হয়েছে। আশা করা হয়েছিল বাংলাদেশ নতুনভাবে জেগে উঠবে, নতুন ভোর আসবে বাংলাদেশে। কিন্তু কি হলো 1975 সালে, কি হলো 2024 সালে? বাংলাদেশ কিন্তু সেই পূর্ব পাকিস্তানের পথই অনুসরণ করছে। অর্থাৎ তাদের যে প্যারেন্ট কান্ট্রি একসময় ছিল পাকিস্তান, তারা যেভাবে নিজেদের ক্ষতি সাধন করতে করতে এখন প্রায় শেষ সীমানায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশও কিন্তু তাদের পদাঙ্ক এখন অনুসরণ করছে। বাংলাদেশ কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কাকে সরকারে রাখবে, তাদের কে প্রধানমন্ত্রী হবে, কে কি উপদেষ্টা হবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু ভারতের দিকে চোখ তুলে না তাকানোই ভালো। এটা ভালো দেখায়ও না প্রতিবেশীর সাথে এমন ব্যবহার। আর দ্বিতীয়ত, যদি সত্যি সত্যি বাংলাদেশের সরাসরি সংঘাতে কোনো ইচ্ছে থাকে, তবে তারা যেন সামরিক শক্তির বিষয়টি একটু জরিপ করে নেয়। কারণ একটা যুদ্ধ বা ইত্যাদি করা তো একটা কঠিন ব্যাপার, সমস্ত দেশের সেই ক্ষমতা নেই আর কি। তো যাই হোক, এটাই ছিল বিষয়। মাহফুজ আলম আরেকটা কথা বলেছে যে হিন্দু ধর্মের অত্যাচারের বিরুদ্ধেই নাকি এই দেশভাগটা হয়েছিল। হিন্দু ধর্মের অত্যাচারের বিরুদ্ধে দেশভাগ হয়নি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, টু নেশনস থিওরির ভিত্তিতে দেশভাগটা হয়েছিল। হ্যাঁ, হিন্দু সমাজে জাতপাত আছে, অনেক কিছু ডিফিকাল্টিস আছে, গাফিলতি আছে, সেগুলো ধীরে ধীরে সংশোধিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম ছিল, সেই বিভিন্ন প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে সলভ করতে করতে এগোনো হয়েছে। কেউ দেশভাগের কথা বলেনি। দেশভাগের কথা কে বলেছিল? জিন্নাহ বলেছিল। কারণ তিনি টু নেশনস থিওরি, দ্বিজাতি তত্ত্বের একজন অন্যতম প্রবক্তা ছিলেন। অর্থাৎ তিনি মনে করতেন যে মুসলমানরা আলাদা জাতি, হিন্দুরা আলাদা জাতি। তার মুখে সব থেকে বড় চটটা মুসলমানরাই মেরেছে। কারণ অনেক মুসলমান যখন দেশভাগ হয়, তারা আর পাকিস্তানে যাননি, তারা ভারতবর্ষকে নিজের দেশ বলে বিশ্বাস করেছে। সুতরাং তাদের এই অবস্থানই প্রমাণ করে জিন্নাহ, আজকের দিনে মাহফুজ আলম, এরা কতটা ভুল ধারণায় মেতে রয়েছে, বা এরা কতটা ভুল ধারণা এখনো বিশ্বাস করে আছে, সেটাই প্রমাণ করে। সুতরাং ও সমস্ত গোল গোল কথা বলে তো লাভ নেই। বাংলাদেশ বরং নিজেদের দেশে শান্তি প্রতিষ্ঠা করবার দিকে নজর দিক, নিজেদের দেশে সব ধর্মের মানুষকে কি করে সেফ রাখা যায় তার দিকে নজর দিক, এবং সর্বোপরি কিভাবে এই অরাজকতার পরিস্থিতি থেকে বেরিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় পরবর্তী প্রজন্মকে, সেই দিকে নজর দিক। আমাদের সেভেন সিস্টার্সের দিকে নজর না দিলেও তাদের চলবে। এটাই ছিল আজকের প্রতিবেদন। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি আপনাদের সাথে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।